এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস অনলাইনে স্বাগত। সন্ধ্যে 7টা বাণী বিশেষ প্রোগ্রাম বাছাই করা 4টি খবর নিয়ে সঙ্গে রয়েছে আমাদের জেলার প্রতিনিধিরা এবং আমাদের ডেস্ক ইনচার্জ স্বপন চ্যাটার্জি। শুরুতেই নজর রাখবো সাউথ 24 পরগনার দিকে। অবশেষে স্বপ্ন পূরণ সাগরদ্বীপের বাসিন্দাদের। বহু প্রতীক্ষিত মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর মেলা পরিদর্শন করতে এসে গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাস করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা পরিদর্শন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম তাই। যদি দেখো আজকে এটা একটা বহু প্রত্যাশিত একটা, যদি বলো একেবারে অনেক বহু প্রত্যাশিত যে মানুষের, যদি বলো আজকে ব্রিজটার কি প্রয়োজন আছে, সত্যি ব্রিজটার ভীষণ প্রয়োজন আছে। এই যে ব্রিজের পরিকল্পনাটা কিন্তু বহু বছর ধরে হচ্ছে, এটা একটা বাংলার দাবি বলতে পারো। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছে একাধিকবার দাবি করা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী সেখানে গেছেন। আজকে তার যাওয়ার আগে থেকে প্রস্তুতি তুমি দেখেছো বিগত দিনগুলোতে, একদম দর্শকদের বলছি, বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর যে শাসক দলের বিভিন্ন যে কর্মীরা আছেন, ধরো প্রথমে গিয়েছেন সেচ, মানসবাবু গিয়েছেন সেচ মন্ত্রী, তারপরে দমকল গেছে, প্রশাসনের দিকটা দেখেছেন, সব দিকটা সাজিয়ে যেন কোনো রকম। এবারের কারণটা কি? তোমার প্রশ্ন হতে পারে যে বিপ্লবদা এবার এত পরিকল্পনা কেন করা হচ্ছে? তার কারণটা হচ্ছে, পরিকল্পনাটা করার কারণ হচ্ছে এবার কিন্তু কুম্ভ মেলা নেই, সুতরাং সবচাইতে বেশি দর্শক আসার আশঙ্কা রয়েছে যে সবচেয়ে বেশি দর্শক আসতে পারে। যাদের দর্শক আসলে এখানে কোটি, যেটা অনুমান করা হয়েছে 1.5 থেকে 2 কোটি পুণ্যার্থী শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা সারা ভারতবর্ষ থেকে আসবে। তো সেই পূর্ণ লোহাতুর যে মানুষগুলো আসবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা তারা দেখবে, সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। তাই সেই জন্য পরিকল্পনা করে একদম যদি বলা যায় সব দিক দিয়ে, তুমি যদি বলো যে এবার ড্রেজিং হয়েছে, অনেক টাকা ড্রেজিং হয়েছে, প্রায় 31 কোটি টাকা ড্রেজিং হয়েছে। এবার বিশেষ করে পুলিশ, প্রচুর নিরাপত্তার খাতিরে পুলিশ এবং ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো সাগরদ্বীপ ঘিরে দেওয়া হয়েছে, মুড়ে ফেলা হয়েছে বলা যেতে পারে। সেই সাথে দমকলের কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, কারণ তুমি জানো যেহেতু সাগর একটা বিচ্ছিন্ন দ্বীপ এবং সেখানে যদি এই শীতের সময় কোনো আগুন লাগে সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলার একটা বড় দলকে এখানে রাখার দরকার আছে। আর এটা যেহেতু রাজ্যের একটা অহংকারের বিষয়, রাজ্য সরকারের এটা একটা অহংকারের বিষয়, কারণ এই রকম একটি মেলা যে কুম্ভের ক্ষেত্রে দেখেছো, সেখানে যে প্রস্তুতি ছিল, নানা রকম সেখানে সমস্যা হয়েছে মানুষের, কিন্তু এই জিনিসগুলো বাংলার মানুষ চাইছে না। তবে আমার মনে হয় আজকে আমরা প্রথমে একটু যদি প্রতিবেদনটা দেখে নিই তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অবশেষে স্বপ্ন পূরণ সাগরদ্বীপের বাসিন্দাদের। বহু প্রতীক্ষিত মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর মেলা পরিদর্শন করতে এসে গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাস করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা পরিদর্শন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের হেলিপ্যাড গ্রাউন্ডে নেমে জনসভা মঞ্চে উপস্থিত হন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে 4.75 কিলোমিটার দীর্ঘ 4 লেনের সেতু। উভয় পাশে থাকবে 1.5 মিটার চওড়া ফুটপাত। সোমবার দুপুর 2:30 নাগাদ মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ কাণ্ডের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী।
আগামী 4 বছরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই সেতুর নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে। দায়িত্ব নিয়েছেন নির্মাণ সংস্থা L&T। জানা গিয়েছে সেতুটি দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে তৈরি করা হবে। শুধু তাই নয়, সেই সেতু নির্মাণের জমি অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপ অংশে 7.95 একর এবং কচুবেড়িয়ায় অংশে 5.1 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শেষ করা হবে। প্রায় 6 বছর আগে মুড়িগঙ্গার উপর একটি সেতুর পরিকল্পনা বা স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী। এজন্য একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য দরবার করে রাজ্য সরকার। অবশেষে সাগরদ্বীপের মানুষ এবং গঙ্গাসাগর মেলা আসা পুণ্যার্থীদের কথা ভেবেই নিজেই সেতু গড়তে উদ্যোগ নেন খোদ মুখ্যমন্ত্রী। 2023 সালে সাগরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কেন্দ্রের দিকে আর চাতক পাখি হয়ে লাভ নেই। রাজ্য সরকারই নিজের উদ্যোগে গঙ্গাসাগর সেতু গড়ে তুলবে। তারপরই শুরু হয় টেন্ডার প্রক্রিয়া। নানা বাধা বিঘ্ন পেরিয়ে অবশেষে শিলান্যাসের পথে মুখ্যমন্ত্রীর স্বপ্নের গঙ্গাসাগর সেতু। পুণ্যার্থীদের যাত্রী নিবাসে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার ভৌগোলিক পরিচিতি কম আকর্ষণীয় নয়। বাংলার তীর্থ মিলন গঙ্গাসাগরকে ঘিরে 43টি গ্রাম রয়েছে, যার জনসংখ্যা আনুমানিক 1,90,000 থেকে 2,10,000। স্থানীয় মানুষের জীবিকা কৃষি নির্ভর হওয়ায় গঙ্গাসাগরের পরিকাঠামো উন্নয়ন নিশ্চিতভাবে হয়েছে, কিন্তু স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন এখনো ঘটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সব রকম চেষ্টা করে গঙ্গাসাগরের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আচ্ছা, এই যে সেতু তৈরি হলো, অ্যাডভান্টেজ কি কি হচ্ছে? অ্যাডভান্টেজ, এখানে তুমি খুব ভালো প্রশ্ন করেছো যে সেতুটা যদি হয়, না হচ্ছে তুমি এখনো বলতে পারছো না, কারণ শিলান্যাস হচ্ছে, মানে শিলান্যাস হলো। কারণ আমরা এরকম আগেও অনেক শিলান্যাস হয়েছে, আমরা দেখেছি, সেগুলো হয়নি, এর আগেও হয়েছে। আজকে বলতে হচ্ছে, যেহেতু নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে আমরা এটা বলতেই পারি। কিন্তু দেখো, একটা জিনিস তোমাকে বলে দিই, ব্রিজটার যে পরিকল্পনা করা হয়েছে, যে ব্রিজের যে পরিকল্পনা করা হয়েছে, সেই ব্রিজের চওড়াটা প্রায় মানে 4.75। প্রায় তুমি যদি বলো পুরো গঙ্গার ব্রিজটা, মানে যদি পুরো গঙ্গার ব্রিজটা বলো, তাহলে প্রায় 4.75, মানে হচ্ছে প্রায় 5 কিলোমিটার কাছাকাছি। ঠিক আছে। আর ব্রিজটা চওড়ায় থাকবে 1.5 মিটার। এবং যেটা বলছে, তোমার যেটা বলি যে উভয় পাশে যে ফুটপাথগুলো থাকবে, যে দুপাশে যে ফুটপাথগুলো থাকবে, এটা 1.5 মিটার ফুটপাথ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি যদি দেখো, এর একটা তো আমাদের যেটা হচ্ছে, এর একটা নকশা তৈরি করা হয়েছে। এখানে 4টে লেন থাকবে। যেটা বলছেন মুখ্যমন্ত্রী, যেটা বলছেন যে এর পেছনে আনুমানিক ব্যয় যেটা 1700 কোটি বলা হচ্ছে, সেটা হচ্ছে 1670 কোটি টাকা ধার্য করা হয়েছে। আর এই ব্রিজটি 4 বছরের মধ্যে সম্পন্ন হবে, এটা আশা করা যেতেই পারে, এটা বলছে। এবার এই ব্রিজটা করতে গেলে তুমি বলছে অ্যাডভান্টেজ কি কি আছে, অর্থাৎ কি কি আমরা এখান থেকে এই ব্রিজটা হলে আমরা সুবিধা পাবো। দেখো, প্রথম কথা হচ্ছে, এই ব্রিজটা হলে আমাদের যেমন কথায় আছে না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এক্ষেত্রে এই ছবিটা কিন্তু বদলে যাবে। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী এই কথাটাই বলেছে যে আর বলতে হবে না যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। যদি ব্রিজ হয়ে যায়, তাহলে এটাই গিয়ে দাঁড়াবে যে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। কেন, যদি একটা সেতু তৈরি হয়ে যায়, তখন সব কিছুই মসৃণ হয়ে যাবে। মানুষের যাতায়াত, পুণ্যলোভাতুর মানুষ সারা বছর ধরে সেখানে যেতে পারবে। আর সেখানে যদি পুণ্যলোভাতুর মানুষ যায়, তাহলে সেখানে মানুষের সমাগম হবে, অর্থাৎ পর্যটন বাড়বে। মানুষ সেখানে থাকবে, পুজো দেবে, কপিল মুনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, থাকবে সেখানকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে। আর সেই উপভোগ করতে গিয়ে যেটা হবে, সেটা হচ্ছে পর্যটন গেলেই সেখান থেকে আর্নিং হবে, অর্থনৈতিক একটা বিকাশ হবে। আরেকটা যেটা বলছেন, যেটা মুখ্যমন্ত্রী খুব দাবি করছেন, যে দুপারের মানুষ, বিশেষ করে ধরো সাগরের যে মানুষগুলো আছে, সাগরের যে মানুষগুলো, সেখানে প্রায় বলছে 1,80,000 থেকে প্রায় 2.5 লাখে 2,25,000 আনুমানিক জনসংখ্যা সেখানকার। এই মানুষগুলোর
দিনের নৈমিত্তিক যে জিনিসগুলো বাইরে থেকে আনতে হতো, যেগুলো ভেসেলের উপর একটা অতিরিক্ত চার্জ পড়তো, সেইটা কিন্তু তুমি যদি বলো সেটা অনেক মসৃণ হবে, মানুষ আর্থিকভাবে অনেক সচ্ছল হবে, মানে অন্তত কমে যাবে, দাম কমে যাবে, এবং মানুষের যানবাহনের সুবিধা হবে, যখন খুশি তখন মানুষ যেতে পারবে। এবার যেটা হচ্ছে যে এর পাশাপাশি আরেকটা সুবিধা হবে, পণ্যের যেমন সুবিধা হলো, মানুষের যানবাহনের সুবিধা হবে, অর্থকরী দিকটা ভালো হবে। এবার যেটা হবে, বাইরে থেকে পর্যটক যখন খুশি তখন এই গঙ্গাসাগরে যেতে পারবে, যেটা আগের ক্ষেত্রে যেটা কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমার ওখানে ড্রেজিং ঠিক মতো না হওয়ার ফলে, মানে ম্যাক্সিমাম সময় যেখানে বালি জমে যায়, এটা তো একটা বদ্বীপ ভূমির মতো, এখানে বালি জমে যায়, যার ফলে কি হয়, যখনই ভাটা হয় তখন এখানে সেগুলো ভেসেলগুলো আটকে যায়, তখন মানুষকে অপেক্ষা করতে হয় কখন সে আসবে, মানে জোয়ার আসবে তারপর ভেসেল চলবে। তবে এইবার গঙ্গাসাগরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এবার ড্রেজিংটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে, যা আর্থিক বরাদ্দ ছিল আমার মনে হয় তাতে ড্রেজিংটা খুব ভালোভাবে হওয়া উচিত বা হয়েছে বলে মনে করছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ড্রেজিং ভালো হয়েছে, মানে এবার দেখবে বিভিন্ন ঘাটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে মানুষের, এবং নামখানা থেকে যে যাওয়ার রাস্তাটা, যেটা দীর্ঘদিন একটা আতঙ্কের জায়গা ছিল, যে বন্ধ হয়ে গেছিল, সেই জায়গাটাও কিন্তু এবার খুলে যাচ্ছে। তাহলে সব দিক দিয়ে তুমি যদি দেখো, তাহলে কিন্তু যদি এই সেতু হয়, আমার কথা হচ্ছে যদি এই সেতু হয়, তাহলে মানুষের এই সমস্যাগুলো মিটবে, জীবনযাত্রা অনেকটা মসৃণ হয়ে যাবে, পর্যটন শিল্পের একটা বড় দিক খুলে যাবে। কিন্তু তোমার প্রশ্ন হচ্ছে অ্যাডভান্টেজের কথা তো বললেন, একদম ডিসঅ্যাডভান্টেজের কথা তো বললেন না। একদম সত্যি, দেখুন আগে আমি একদম বলে দিই, নামখানা যাওয়ার জন্য, মানে বকখালি যাওয়ার জন্য একটা ঘাট ছিল, সেই ঘাটটা তখন তো ব্রিজটা হয়নি, দোয়ানেওয়া যে ব্রিজটা ওটা হয়নি, সেই দোয়ানেওয়া ব্রিজে ফেরির উপর নির্ভর করতে হতো, নৌকো ফেরির উপর, আর তার জন্য ফেরি ঘাটগুলোকে টেন্ডার দেওয়া হতো, তাতে রাজ্য সরকারের একটা মোটা টাকা বার্ষিক আসতো। তাহলে এখানে যখন নাকি এই ব্রিজ তৈরি হয়ে যাবে, তাহলে একটা বড় অংশের মানুষ কিন্তু ব্রিজটা ব্যবহার করবে, নিত্যযাত্রীরা যারা আছেন, তারা মানে তাদের কাছে একটা যানবাহন থাকলেই তারা অনায়াসে যেতে পারেন, তারা কিন্তু ভেসেল এড়িয়ে যেভাবে 4 চাকাগুলো, 6 চাকা, 10 চাকা, যে বড় বড় গাড়িগুলো, সেগুলো করে অনায়াসে চলে যাবে। তার মানে ভেসেলের ক্ষেত্রে যে আর্থিক ইনকামটা থাকতো, রাজস্ব যে আসতো, সেই রাজস্বের উপর কিন্তু অনেকটা ঘাটতি পড়বে। এবার তুমি বলছো এটা তো ডিসঅ্যাডভান্টেজ হলো, কিন্তু এই শিলান্যাসের পেছনে কি প্রতিশ্রুতি, মানে যে প্রতিশ্রুতি আমরা বিগত দিনে দেখেছি, কোনো এক সময় বিরোধীরা বলতো এটা শিলান্যাসের সরকার। দেখো এখানে যুক্তি আছে, আপনারা দর্শক যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কিন্তু আজকে শুভেন্দুবাবু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছে। প্রশ্নটা কি, আমি জানি যারা শাসক দলের আছেন তাদের একটু অসুবিধা হবে, একদম প্রশ্নটা তুলেছেন যে নদী বা সাগর, এই যে নদীর, বলতে গেলে এটা বড় নদী, এই নদীর উপর কোনো কিছু কনস্ট্রাকশন করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি নেওয়া দরকার। তাহলে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি কি নিয়েছে, সেইখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আর এই প্রশ্ন থেকেই কিন্তু অনিশ্চয়তা তৈরি হচ্ছে যে পরে এই বিষয়টা আটকে যাবে না তো, হঠাৎ হটকারিতা। আবার কেউ বলছে যে 2026, মানে এত বছর হলো, 2023 সালে উনি এটার কথা দিয়েছিলেন, একদম 2023 সালে সাগরে দাঁড়িয়ে উনি কথা দিয়েছিলেন যে ব্রিজ হবে, সেটা হতে হতে 2026, মানে 3 বছর পেরিয়ে গেল। এবার বললো 4 বছর লাগবে এটা ব্রিজ। আদৌ বললো রাজ্য সরকারই এই ব্রিজ তৈরি করতে গেলে কেন্দ্র সরকারের অনুমোদন লাগে, সেই অনুমোদন কি নিয়েছেন মমতা ব্যানার্জি বা এই সরকার? এইখানে কিন্তু প্রশ্ন থাকবে, কারণ রাজ্য সরকার মানেই যা খুশি তাই করা যায় না, সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কিছু অনুমোদনের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের বাধা হয়ে দাঁড়াবে না তো? প্রশ্ন অনেকগুলো আছে, অবশ্যই এই প্রশ্নের উত্তর আমরা পাবো পরবর্তীকালে, অবশ্যই সময় কথা বলবে। আমরা পরের খবরে যাব। প্রশ্নগুলো থেকেই গেল
এবার নজর রাখবো পরবর্তী খবর দিকে। অনুমতি ছাড়াই লক্ষ লক্ষ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে গোঘাটে। প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে চলছে সরকারি সম্পত্তি লুট। ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এ বিষয়ে আপনি কি বলছেন? একদম তোমাকে বলি, দেখো এই খবরটা আমাদের এসছে আরামবাগ থেকে। আরামবাগের গোঘাটের কথা আপনারা নিশ্চয়ই জানেন। গোঘাট কোনো একটা সময় সংবাদ শিরোনামে ছিল, তোমার মনে আছে কিনা জানি না। গোঘাটের হচ্ছে যেটা হচ্ছে ভাবাদিঘি, যে ভাবাদিঘির উপর দিয়ে রেল প্রকল্প করতে দেয়নি, একটা দীর্ঘদিনের আন্দোলন অবশেষে অবসান হয়েছে সম্প্রতি। কিন্তু গোঘাট আন্দোলনের জায়গা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন করছে, প্রশ্ন আমাদের, প্রশ্ন সাধারণ মানুষের। কারণ আমাদের আজকে ক্যামেরার সামনে অনেকে ভয়ে মুখ খুলতে পারেননি, একেবারে। কারণ যারা দিনের বেলায় দিনের আলোয় যারা সরকারি গাছ কেটে ফেলতে পারে, তাদের মতো বেপরোয়া কে আছে? নৃশংসভাবে কয়েক লক্ষ টাকার গাছ কেটে ফেললো, যার কোনো অনুমোদন, যেটা বলছে পঞ্চায়েত তো দিতেই পারে না অনুমোদন, গাছ কাটার অনুমোদন পঞ্চায়েতের দেওয়ার কোনো অধিকার নেই। তাদের দেওয়ার কার অধিকার? একমাত্র বন বিভাগের। কিন্তু সেই বন বিভাগের অনুমোদন না নিয়ে আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে এক প্রকার গায়ের জোরে শাসক দল সেই গাছ কেটে ফেলেছে। আমরা প্রথমে প্রতিবেদনটা দেখি। নিশ্চয়ই। অনুমতি ছাড়াই লক্ষ লক্ষ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠছে গোঘাটে। প্রশাসনের নজর এড়িয়ে রমরমিয়ে চলছে সরকারি সম্পত্তি লুট। ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। রাজনৈতিক উত্তাপ চরম গোঘাট জুড়ে। জানা গিয়েছে, গোঘাট ২ নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানপাতা এলাকায় ব্যাপক হারে বৃক্ষনিধন অর্থাৎ গাছ কাটা শুরু হয়েছে। অভিযোগ, কোনো রকম টেন্ডার ছাড়া এবং পঞ্চায়েতের নো অবজেকশন সার্টিফিকেট বা বন দপ্তরের অনুমতি না নিয়েই লক্ষ লক্ষ টাকার গাছ কেটে ফেলা হচ্ছে। সাংবাদিকরা আমাকে প্রশ্ন করার পরে আমি প্রধানের কাছ থেকে যেটা জানতে পারলাম যে পঞ্চায়েত গাছ কাটার পারমিশন দিতে পারে না, পঞ্চায়েতের একটা নো অবজেকশন নিতে হয়। পঞ্চায়েত থেকে সেই নো অবজেকশন নেয়নি। গাছ কাটার পারমিশন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিতে হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও ওরা গাছ কাটার পারমিশন নেয়নি। আইন অনুযায়ী যে শাস্তি যে গাছটা কিনছে তারও পাওয়া উচিত, যে গাছটা বিক্রি করছে বিনা পারমিশনে বিনা পঞ্চায়েতের নো অবজেকশনে তারও শাস্তি পাওয়া উচিত। আমি আশা রাখব যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। এই বৃক্ষ নিধনের নেপথ্যে কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। গাছ কাটতে আসা শ্রমিকদের দাবি, তাদের মালিকের নির্দেশেই তারা এই কাজ করেছে। গাছ কাটতে আসছে। কে কাটতে বললো গাছ আপনাদেরকে? গাছ আমরা লেবার মানুষ, গাছ কাটতে আসছি, আমরা এসব জানি না। পারমিশন কি আছে? না, জানি না এসব। কারা কাটতে বলেছে গাছটা? কারা গাছ? আমরা লেবার মানুষ, গাছ কাটতে আসছি, আমরা কি করে যাবো গাছ কাটা? আপনাদের একজন ম্যানেজার বা মালিক আছে তো, তার নাম কি? তার নাম আমি বলতে পারবো না, মানে মালিকের। কবে থেকে গাছ কাটছেন? কাল থেকে। বিজেপির অভিযোগ, এই বেআইনি কাজের পিছনে রয়েছে বড় সড় আর্থিক লেনদেন এবং তৃণমূল নেতাদের প্রত্যক্ষ মদতেই এই বৃক্ষ নিধন চলছে। বিজেপি নেত্রীর আরও দাবি, এই টাকার ভাগ পিসি ভাইপোর কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে। কুমারগঞ্জ পঞ্চায়েতটাই দাঁড়িয়ে আছে একটা তাসের ঘরের উপরে নির্ভর করে। গোটা শুধু কুমারগঞ্জ পঞ্চায়েত নয়, গোটা গোঘাট বিধানসভায় পঞ্চায়েত প্রধানরা এখন যেভাবে লুটে পুটে সরকার চালাচ্ছে, এর প্রত্যেকটা কাটমানির ভাগ দিদিমণির কাছে গিয়ে পৌঁছচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, অধিকাংশ জায়গায় যেভাবে গাছগুলো কাটা হচ্ছে, এই গাছগুলো কারা লাগিয়েছে? যারা কাটছে তারা তো লাগায়নি। এই তৃণমূল সরকার কোথাও কোনোদিন দেখেছেন যে বৃক্ষরোপণ করেছে? তাহলে গাছ কাটার জায়গা ওনারা কোথা থেকে পেলেন? কাদের সম্পত্তি কাটছেন ওনারা? সরকারের সম্পত্তিকে তছনছ করছেন।
ওখানে যারা রয়েছেন তৃণমূলের সমস্ত নেতারা তারাই এই গাছগুলো কাটছেন এবং এই গাছ কেটে লক্ষ লক্ষ টাকার গাছ বেরিয়ে যাচ্ছে, যার কোনো পারমিশন নেই, ফরেস্ট অফিসের কোনো পারমিশন নেই। আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ আসছে, প্রশাসন কি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছেন? পুলিশ প্রশাসন চোখে দেখতে পাচ্ছেন না যে দিনের বেলাতে প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে, প্রশাসন কেন নীরব রয়েছেন? তাহলে সেখানেও কি কাটমানির গন্ধ আছে? অবিলম্বে প্রশাসনকে দৃঢ় হওয়ার আবেদন জানাবো এবং এই গাছ আমরা এটাও জানি যে কুমারগঞ্জ অঞ্চলে আবারও গাছ কাটা হবে এবং এখন থেকে তৎপরতার সঙ্গে যদি না প্রশাসন এগিয়ে যান তাহলে কিন্তু এইরকমভাবে আস্তে আস্তে পশ্চিমবাংলার পুরো সরকারি সম্পত্তি একটা একটা করে তৃণমূলের দখলে যাবে এবং তৃণমূল সেটা থেকে লুটে পুটে খেয়ে নিজেদের সম্পত্তি কায়েম করবে। বিনা অনুমতি যে গাছ কাটছেন পঞ্চায়েত প্রধান কি করছেন? কাটমানির ভাগটা কি মোটা অঙ্কে পেয়ে গেছেন বলে মুখ বন্ধ করে বসে আছেন নাকি? লুটেরাজের সরকার পশ্চিমবাংলা থেকে যত তাড়াতাড়ি তাড়াবেন তত তাড়াতাড়ি মঙ্গল। এদিকে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে টানা দুদিন ধরে এলাকায় অবাধে গাছ কাটার কাজ চলল তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দাদের মনে, যদিও ভয়ের কারণে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না কেউ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এই যে দেখছেন ভয়ের কারণ কিন্তু রয়েই গেছে বাসিন্দাদের মধ্যে, লক্ষ লক্ষ গাছ কেটে ফেলছে। কি বলছেন? একদম, দেখো এটা তুমি যেটা বলছো যে লক্ষ লক্ষ নয়, ওটা লক্ষ লক্ষ টাকার গাছ কেটেছে, মানে লক্ষ লক্ষ গাছ কেটে ফেললে বিপদ হয়ে যাবে এটা। তবে এটা ঠিক যে লক্ষ লক্ষ টাকার গাছ, এটা কিন্তু শুধু আরামবাগের চিত্র নয়, এই চিত্র যদি দাও মানে ঝাড়গ্রামের ক্ষেত্রে তো এরকম ছবি দেখাই গেছে, কিন্তু আরামবাগের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বলছে যে সেক্ষেত্রে আমরা অন্য জায়গায় যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সেক্ষেত্রে তারা পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের প্রধানের নাম যোগ দিয়ে একবার ফাঁসামানোর চেষ্টা হয়েছে। এক্ষেত্রে যেটা আমরা দেখছি একদম পরিষ্কার যেটা দেখছি, যেটা বলছে এখানে আমাদের কথা নয়, একদম পরিষ্কার বলি, এলাকার স্থানীয় মানুষ বলছে, বিরোধী দল বলছে, কিন্তু কেউ অনেকেই ক্যামেরার সামনে ভয়ে আসতে চাইছে না। বিষয়টা তাদের কাছে এটাই দাঁড়াচ্ছে যে একটা এই যে কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত যে প্রধান, প্রশাসনের কাজ কি? প্রশাসন তো সর্বোত্তম কর্তা, যদি ওই এলাকার প্রধান হচ্ছে পুরো এলাকাটা দেখবে, তো সেই প্রধানের নজরদারি ছিল নিশ্চয়ই, প্রজার চোখের আড়ালে তো কিছু হয়নি। তাহলে প্রশাসনের নজরদারি ছাড়া দুদিন ধরে গাছ কাটা হচ্ছে, মানুষ গাছ কাটছে নিয়ে চলে যাচ্ছে এলাকার সরকারি গাছ, এটা তো হয় না। তার মানে প্রশাসনের নজরে ছিল। তাহলে কোথাও গিয়ে শাসক দল যারা ছিলেন তাদের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে একদম পরিষ্কার স্পষ্টত বোঝা যাচ্ছে। এলাকার মানুষ যেটা বলছে, একদম তুমি দেখো এলাকার মানুষ পরিষ্কার বলছে যে পঞ্চায়েতের অনুমতি ছিল না, বন দপ্তরের অনুমতি ছিল না, যারা কাজ করছিল তাদেরকে ধরে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কি হলো গাছ তোমরা কাটছো, তোমাদের মালিক কে, তোমাদের কাছে কাগজ আছে কিনা, একাধিক প্রশ্ন যখন তাদেরকে করা হয় তারা কিন্তু সেইভাবে সদুত্তর দিতে পারেনি, কারণ তারাও বিষয়টা অবগত নয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ঘটনার পর সাধারণ মানুষ তো প্রত্যাশা করবেই, আজকে সরকারি গাছ কেটে নিয়ে গিয়ে সাহস দেখাচ্ছে, মানে সরকারের সম্পত্তি লুট করছে, পরের দিন তো যার তার বাড়ির সম্পত্তি লুট করে ফেলবে। এই যে ক্ষমতা, শাসক দলে থাকলে যে ক্ষমতা, সেই অধ্যত্ব দেখাচ্ছে, তার মানে ক্ষমতার অপব্যবহার করছে। এইটা তো ঠিক যে একটা গাছ বলছে যে যেটা বিরোধী দল দাবি করছে যে এরা তো কোনো গাছ বৃক্ষরোপণের মতো অনুষ্ঠান করে না। তুমি যদি দেখো যে সত্যি তো খুব ভালো প্রশ্ন করেছে যে বৃক্ষরোপণের মতো তো অনুষ্ঠান এরা করে না। এরা কিসের অনুষ্ঠান করে? এরা রক্তদানের মতো অনুষ্ঠান করে। তো রক্তদানের অনুষ্ঠান করে এরা। তো সেক্ষেত্রে আমি তো বলবো যে রক্তদানের অনুষ্ঠানের থেকে তো বৃক্ষরোপণটার প্রয়োজনীয়তা আছে, দুটোরই প্রয়োজন আছে, কিন্তু কেন বৃক্ষরোপণের অনুষ্ঠান করে না? এটা একটা বড় প্রশ্ন। বৃক্ষরোপণের অনুষ্ঠান করে না কারণ একটা গাছ বড় হতে অত সময় লাগবে, তার মানে এই গাছগুলোর বয়স দীর্ঘদিনের বয়স, যেগুলো যে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে ফেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন কিন্তু থাকছেই একাধিক। আমরা চেষ্টা করব আমাদের জেলা প্রতিনিধিদের সঙ্গে একটু কথা বলবার, আমাদের জেলায় যিনি আছেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, যদি কোনোভাবে তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। আমাদের সঙ্গে পিন্টু লাগা রয়েছে।
একদম এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার স্পষ্টত একদম পরিষ্কার যে এখানে শাসক দলের মদত রয়েছে রয়েছে এবং বলেই কাটা হচ্ছে। এবার আমার প্রশ্ন, যারা এই খবর দেখছেন তারা কি এই ধরনের বিষয়কে প্রশ্রয় দেন? আপনাদের মতামত কি? আপনারা কি চান এইভাবে আপনার এলাকায়, একদম আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, রোড সম্প্রসারণের জন্য বারাসাত থেকে একটি বিশাল হাইওয়ে তৈরি করবার জন্য 300 বছরের পুরনো গাছ কাটতে গিয়েছিল শাসক দল, কিন্তু সে কাজ কিন্তু করতে পারেনি, বাধা হয়ে দাঁড়িয়েছিল কিছু মানুষ। কারণ সেই গাছগুলো, একটা গাছ, এমনি কথায় আছে গাছ একটি প্রাণ, এটা 5ই কথা আমি মনে করি। যে হারে উষ্ণায়ন বাড়ছে, এইভাবে যদি গাছ কেটে ফেলে, আজকে আরামবাগে কেটেছে, কালকে চুঁচুড়ায় কাটবে, পরশুদিন দক্ষিণ 24 পরগনায় কাটবে, এইভাবে কাটতে 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 একটা সময় আমাদের পশ্চিমবঙ্গে তো সবুজ হারিয়ে যাবে, এবং সবুজ হারিয়ে যাওয়ার ফলে বিপদে পড়বে কারা? সাধারণ মানুষ না, আগামী প্রজন্ম বিপদে পড়বে। কারণ এই অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, তখন কি আমরা পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরবো? একদম এই যে ভয়ঙ্কর চিত্র আজকে আমরা দেখলাম, এই চিত্রটা কিন্তু আজকে আরামবাগের সেরা খবর। আরামবাগের যে কটা হয়েছে এই নিয়ে আমাদের প্রতিনিধি একাধিকবার কথা বলতে চেয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে, তারা এড়িয়ে গেছে। এখন এক্সপ্রেস নিউজকে দেখলে সবাই ভয় পায়, কারণ আমরা ওরকম করে বলি না, আমরা চোখে চোখ রেখে ঠিক কথা না বললেও আমরা সোজা কথা সোজা করেই প্রশ্ন করি, আর প্রশ্নটা সোজাসুজি আমাদের প্রশ্নটা থাকে যে শাসক দলের হয়ে থেকে কি করে এরকম একটি অবক্ষয়ের দিকে যায়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের জেলা প্রতিনিধি পিন্টু, শুনতে পাচ্ছ? একদম দেখো, যে ছবি আমরা দেখলাম সেই ছবি দেখে তো আমরা আটকে উঠছি। কারণ এক তো সরকারের গাছ, সরকারি গাছ কেটে ফেলছে, লক্ষ লক্ষ টাকার গাছ, রাজস্ব ঘাটতি। দ্বিতীয় হচ্ছে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে। কি বলবে, সার্বিক রিপোর্ট তোমার কাছে কি আছে আপডেট? একেবারে দেখো, যেটা আমরা গিয়ে আজকে দেখতে পেয়েছি হতবাক কাণ্ড বলা চলে, যেখানে সরকারি যে গাছ, সেই গাছ প্রায় তার আনুমানিক লক্ষাধিক টাকার সেই গাছ কিন্তু পুকুরের বাড়ি থেকে কেটে নেওয়া হচ্ছে, এবং গতকাল থেকে কিন্তু সেই গাছ কাটা চলছে। এবং সব থেকে তাজ্জব ব্যাপার যে এই যে গাছ কাটা হচ্ছে, সেখানে কিন্তু না পঞ্চায়েতের কোনো নজর আছে, এমনকি না প্রশাসনের কোনো নজর আছে। যারা গাছ কাটছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তাদের কাছে কোনো রকম কোনো অনুমতিপত্র ছিল না, এবং পঞ্চায়েত কিন্তু মুখ লুকিয়েছে। পঞ্চায়েত যিনি সভাপতি আছেন, অঞ্চল সভাপতি, তিনি কিন্তু সরাসরি বলছেন যে তাদের কাছে পঞ্চায়েত থেকে কোনো রকম নো অবজেকশন, কোনো সার্টিফিকেট নেওয়া হয়নি, বন দপ্তরের অনুমতি নেওয়া হয়নি, কিন্তু তারপরেও কিন্তু এই গাছ কাটা চলছে। সেখানে দেখা গেছে সারি সারি গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে এবং গাছ চুরি করা হচ্ছে। এতে করে সব রকমের একটা অভিযোগ, এবং সব থেকে বড় কথা স্থানীয় মানুষ কিন্তু অভিযোগ তুলছেন যে এই যে কাল থেকে গাছ কাটা হচ্ছে, এখানে কিন্তু প্রশাসনের কোনো রকম কোনো নজর নেই, কিন্তু তারা ভয়ে মুখ খুলছেন না। কারণ শাসক বা বিরোধী কার মদতে হচ্ছে তারাও সেটা জানে না, জানছে গাছ কাটা হচ্ছে মানে নিশ্চয়ই কারো মদতেই হচ্ছে। তবে এখানে কিন্তু না, তুমি তো অদ্ভুত কথা বলছো। স্থানীয় প্রশাসনের পঞ্চায়েত প্রধান জানেন না, স্থানীয় সদস্য জানেন না, বন বিভাগ জানেন না। আমরা কোথায় বাস করছি একবার আমার তো প্রশ্ন করতে ইচ্ছা করছে। অবশ্যই বিপ্লব, এইটাই তো প্রশ্ন। সাধারণ মানুষ, যারা গ্রামের মানুষ আছেন, যারা এলাকার মানুষ আছেন, তারাও কিন্তু প্রশ্নটা তুলছেন যে এটা স্বাভাবিক। যদি একটা জায়গায় গাছ কাটা হয়, গ্রামের মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু বুঝতে পারবে না যে গাছটা হয়তো নিশ্চয়ই অনুমতি নিয়ে কাটা হচ্ছে, এবং গাছ কাটা হচ্ছে মানে সেখানে কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে। অতএব সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা তার প্রতিবাদ করতে যাবে না। অতএব প্রত্যেক জায়গায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিভিক লাগানো হয়েছে, পঞ্চায়েত সদস্য আছে, তাদের নজর এড়িয়ে লক্ষাধিক টাকার যে গাছ কাটা হচ্ছে, কি করে কাটা হলো বিনা অনুমতিতে, পঞ্চায়েত বলছে আমরা জানি না। সত্যি তাজ্জব ব্যাপার। এবং বিজেপি কিন্তু অভিযোগ তুলছে যে এখানে কিন্তু তৃণমূলের কোনো শাসক দলের নেতারাই কিন্তু ইনভলভ আছে, তাদের মদতেই কিন্তু এই গাছ কাটা হচ্ছে, এবং এক অংশ পিসি ভাইপোর কাছে যাচ্ছে, তারা কিন্তু অভিযোগ তুলছে
তবে কারা এই নেপথ্যে আছে সেটা কিন্তু বিপ্লবে এখনো কিন্তু জানতে পারা যায়নি যে গাছটা অ্যাকচুয়ালি কাটাচ্ছে কারা। না, এখন আমার কাছে একটা কথা, একটা গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। মানে যদি মানে একটা গাছ কাটলে, বন দপ্তরের নিয়ম অনুযায়ী একটা গাছ কাটলে তোমাকে 5টা গাছ লাগাতে হবে, আগে 5টা গাছ লাগিয়ে তারপর তোমাকে একটা গাছ কাটতে হবে। যেখানে তুমি বলছো বন দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি, কিন্তু আমার কথা হচ্ছে এই ক্রাইমটা হয়ে যাওয়ার পর কেউ স্বপ্রণোদিতভাবে কি কোনো মামলা করেছে, না পুরোটাই সংবাদ মাধ্যমের উপর ছেড়ে দিয়েছে? একেবারে সংবাদ মাধ্যমের উপরে পুরোটা ছেড়ে দেওয়া হয়েছে। কারণ অঞ্চল সভাপতি, আপনারা হয়তো আমরা দেখিয়েছি দর্শকের সামনে, যে অঞ্চল সভাপতি কিন্তু বক্তব্যে বলছেন যে সাংবাদিকরা প্রশ্ন করেছে তাই আমি পঞ্চায়েতের কাছে খবর নিয়েছি। মানে সাংবাদিক এখানে কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন তো এটাই যে আদৌ এই যে খবর প্রচারিত হচ্ছে এরপরে যে সাংবাদিকরা গেছে এরপরেও কি প্রশাসন নজর দেবে, নাকি এই শুধু খবর হয়ে রয়ে যাবে তার প্রশাসন কোনোভাবে কোনো নজর দেবে না? এটাই তো একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত গ্রামের মধ্যে এত গাছ কাটা হয়ে যাচ্ছে, সেখানে কারো নজর নেই। সত্যি অবাক করা কাণ্ড একটা দৃশ্য কিন্তু এই গোহাটে এরকম একটা দৃশ্য কিন্তু আমার কাছে দেখো, ক্যামেরায় তো একজন মানুষের আমরা এসে পেয়েছি, অফ ক্যামেরা যারা ক্যামেরা ছাড়া গ্রামের মানুষ কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি ছিল? তাদের প্রতিক্রিয়া, তারা প্রথমত তারা মানে তারা জানেই না যে গাছ কাটা হচ্ছে মানে নিশ্চয়ই অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে, তারা যেটা মনোভাব। কারণ এত বড় যে অপরাধ, চোখের সামনে যে এত বড় অপরাধ একটা ঘটে যাচ্ছে তারা কিন্তু বুঝতেই পারেনি। কিন্তু আজকে যখন সাংবাদিকরা যায় এবং তারা যখন বুঝতে পারে, গ্রামের মানুষ তারা মনে করছে যে এটা কোনো শাসক দলের নেতার মতোই কিন্তু হচ্ছে, আর এটা অন্যায় কাজ হচ্ছে। কারণ এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে এবং এই যে চোরা ব্যবসা, সেই চোরা ব্যবসা করা হচ্ছে, এতে করে পরিবেশ নষ্ট হবে। কিন্তু মানে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং বন দপ্তরের পক্ষ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন দেখার প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কিনা, নাকি এভাবেই চুরি হতে থাকে। না, যেটা হচ্ছে আরামবাগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এর আগেও দেখেছিলাম বিধায়কের মানে বিজেপি অধ্যুষিত একটি পঞ্চায়েত, এমন একটি খবর যখন শিরোনামে আসে, সেই পঞ্চায়েত প্রধানের এগেনস্টে এফআইআর করেছিল। তুমি যদি একদম এফআইআর করেছিল কে? ভিডিও স্বয়ং ভিডিও। এখন কি ভিডিও কি ওই কাঠের চশমা বা এ ধরনের কিছু পরে আছেন, দেখতে পাচ্ছেন না? হতে পারে, হয়তো ভিডিও হয়তো নজরে আসেনি বা এটা, তবেই তো বিজেপি অভিযোগ তুলছে যে এখানে নিশ্চয়ই শাসক দলের মদত আছে। তার কারণ শাসক দলের মদত আছে বলেই এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, বন দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি এবং স্বয়ং ভিডিও, যেখানে খানাকুলের ক্ষেত্রে দেখা গেছিল ভিডিও বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। হ্যাঁ, আর আজকে যারা গাছ কাটছে পুলিশের কোনো স্বপ্রণোদিত কোনো ভূমিকা দেখা যায়নি, তাই তো? একেবারেই দেখা যায়নি। এখানে তো স্পষ্ট সেখানে দেখা যাচ্ছে। তার কারণ অঞ্চল সভাপতির বক্তব্যই বুঝতে পারা যাচ্ছে। কারণ তারা কোনো রকম ভাবে কোনো ব্যবস্থা, সব থেকে তাজ্জব ব্যাপার, অঞ্চলের পক্ষ থেকে পঞ্চায়েত যে আছে, পঞ্চায়েত কিছুটা দূরে, পঞ্চায়েত থেকে কিছুটা দূরেই গাছ কাটা হচ্ছে, পঞ্চায়েত কিছু জানে না। পঞ্চায়েতের প্রধান তিনি বলছেন আমি ব্যস্ত আছি, অন্য একটা প্রোগ্রামে আছি, তিনি দেখিয়ে যাচ্ছেন। অঞ্চল সভাপতি পরিষ্কার বলছেন যে যারা গাছ কাটছে তিনিও অপরাধ করেছেন এবং যিনি গাছটা কিনছেন তারাও অপরাধ করেছেন। তাহলে যারা গাছটা চুরি করছে তাদের কত অপরাধ হচ্ছে সেটা কিন্তু তিনি বলছেন না। বাহ, মানে অদ্ভুত যুক্তি, ওই নাছুই পানির মতো আর কি। একেবারে আমার এই অনুষ্ঠান থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে হচ্ছে, শাসকের চোখ তো নিরপেক্ষ হওয়া উচিত, যদিও হয় না এক্ষেত্রে। তো আরামবাগের ক্ষেত্রে তো আমরা পরিষ্কার দেখলাম। আমার প্রশ্ন বিডিও সাহেবের উপর, এসআইআর নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ পিন্টু তোমাকে। এসআইআর নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন, কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসআইআর এর কারণে নাকি সেবার অনেক কাজ ব্যাহত হয়েছিলেন, বিধায়ক গিয়েছিলেন না। আমরা কারু পক্ষপাতিত্ব নিয়ে বলছি না। বিডিও সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, সেদিন যেভাবে গাছ কাটার জন্য আপনি উদ্যোগ নিয়ে এফআইআর রুজু করেছিলেন, আপনার কাছে অনুরোধ থাকবে আপনি নতুন করে ভাবুন। আমরা জানি এই খবর সম্প্রসারণের পর আপনারা আগামী দিনে অন্তত যে গাছ কেটেছে, যে বরাত দিয়েছে, তার জন্য একটা এফআইআর করুন।
আপনি শুধুমাত্র রং দেখলে হবে না, আপনার দায়িত্ব, আপনি একজন ব্লক আধিকারিক, সুতরাং আপনি আগেরবার স্বপ্রণোদিত হয়ে যেভাবে এফআইআরটি করেছিলেন সেইভাবে আরেকবার এফআইআর করুন, আর যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছগুলোকে উদ্ধার করে সেগুলোকে বন দপ্তরের হাতে তুলে দিন। আমি এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমি এই অনুরোধ রাখবো, বিডিও সাহেব একটু সক্রিয় হন। আমরা পরবর্তী খবরে যাব। নজর রাখবো পরবর্তী খবর দিকে। মালদা জেলার রাজনীতিতে মতিবুর রহমানকে ঘিরে বিতর্ক ক্রমশ ঘনীভূত হচ্ছে। ভোটের আগেই অনুদান, একের পর এক দলে যাওয়ার চেষ্টা এবং প্রশ্নের মুখে নীরবতা, সব মিলিয়ে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন প্রশ্ন তুলছেন বিরোধী থেকে শাসক দলের কর্মীরা। কি বলছেন আপনি? একদম তোমাকে যেটা বলি, দেখো এই যে ব্যক্তিটা তুমি যে বললেন মতিবুর রহমান এর আগের বার মানে গত বিধানসভা নির্বাচনে যদি দেখা যায় এই মতিবুর রহমান বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে টাকার অর্থের বিনিময়ে তিনি প্রার্থী হয়েছিলেন। আর তার থেকেও বড় কথা, তিনি এই অঞ্চলের লোক নয়, তিনি অন্য অঞ্চলের পরিযায়ী, যেরকম আমরা পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে বলতে পারি, যেরকম পরিযায়ী এমএলএ প্রার্থী হয়েছিলেন। এটা আমার কথা নয়, এটা স্থানীয় মানুষের, স্থানীয় বিজেপি যে মুখপত্র আছে তিনি বলেছেন, এটা বাস্তব কথা। এবং তিনি তারপর থেকে গতবার ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু তাকে একবারও এলাকাতে দেখা যায়নি, কিন্তু সম্প্রতি এই 2026 ভোটের আগে তাকে তৃণমূলের বেশ কিছু অনুষ্ঠানে দেখা যাচ্ছে। যখন আমাদের প্রতিনিধি জিজ্ঞাসা করেছিল যে উনি কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন, অদ্ভুত যুক্তি দিয়েছিলেন যে অর্থ দিয়ে উনি সব কিছু কিনতে চাইছেন, আর অর্থের বিনিময়ে হয়তো তৃণমূলের এই অনুষ্ঠানে উনি অর্থ প্রদান করে। দেখুন, তৃণমূলের অনুষ্ঠানে যে কেউ যেতে পারে, তবে আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল, একদম পরিষ্কার যতবার প্রশ্ন করেছিলেন আপনি কি বিজেপি থেকে দলত্যাগ করেছেন বা আপনি কি পদত্যাগ করেছেন, তিনি সদুত্তর না দিয়ে এড়িয়ে গেছেন। আমরা প্রতিবেদনটা দেখব। মালদা জেলার রাজনীতিতে মতিবুর রহমানকে ঘিরে বিতর্ক ক্রমশ ঘনীভূত হচ্ছে। ভোটের আগে অনুদান, একের পর এক দলে যাওয়ার চেষ্টা এবং প্রশ্নের মুখে নীরবতা, সব মিলিয়ে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন প্রশ্ন তুলছেন বিরোধী থেকে শাসক দলের কর্মীরা। বিজেপি নেতা কিষাণ কেডিয়া সাফ জানিয়ে দেন, বিধানসভা ভোটের পর মতিবুর রহমানের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। মতিউর রহমান বিজেপির প্রার্থী হয়েছিল, এটা ঠিক। উনি ইলেকশনের পর থেকে আর বিজেপির সঙ্গে ওর কোনো যোগাযোগ নাই। উনি যখন দাঁড়িয়েছিলেন, যখন ইলেকশন হয়ে গেছে তারপরে উনি আর নাই। উনি পরিযায়ী শ্রমিক যেভাবে বাইরে গিয়ে কাজ করে তেমনি উনি কাজ করেন। উনি ইলেকশনে আসলে পরে এলাকায় চলে আসেন, ইলেকশন শেষ উনি বাড়ি চলে যান। উনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এসেছিলেন, নিজের স্বার্থ সিদ্ধি করে চলে গেছেন। ওটাই হচ্ছে উনার পরিচয়। আগে টাকার জন্য ওর গ্রহণযোগ্যতা আছে। উনি টাকার প্রলোভন দেখিয়ে টিকিট নেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন দলের কাছে, কিন্তু মনে হয় না উনার স্বার্থ হবে। যদি এত টাকা থাকে এলাকায়, যদি এভাবে হয় তো নির্দল হয়ে দাঁড়াক না, তাহলে বুঝতে পারবে যে কত ভোট পেল। কেন কোনো দলের কাছে টাকা দিয়ে টিকিট কেনার জন্য চেষ্টা করছে? নির্দল হয়ে দাঁড়াক না, তাহলে মানুষ বুঝতে পারবে উনি কত সোশ্যাল ওয়ার্কার কাজ করছেন, কত জনসাধারণের কাজ করছেন, তাহলে বুঝতে পারবেন। এলাকাতে ভোটে দাঁড়িয়ে যাক নির্দল হয়ে, তাহলে বুঝতে পেরে যাবেন কত ভোট পাচ্ছেন। ভোটে দাঁড়ালে পরে উনি বুঝতে পারবেন যে কত ভোট পেলেন নির্দল হয়ে। এত টাকা যে খরচা করছেন, লোককে দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নির্দল হয়ে দাঁড়াক, তাহলে বোঝা যাবে কত জনসাধারণ তাকে ভালোবাসে। এগুলো ক্ষমতা পাওয়ার জন্য করছে, কোনো স্বার্থ সিদ্ধি আছে ওর, স্বার্থ সিদ্ধি পাওয়ার জন্য এগুলো করছে। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। অপরদিকে তৃণমূল কর্মী সালাউদ্দিন রেজাও মতিবুর রহমানের রাজনৈতিক অবস্থা নিয়ে তীব্র কটাক্ষ করেন। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, কে টাকা দিচ্ছে, কে টাকা বিলি করছে সেটা দেখব না। আমাদের রাজ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা হারে
মানুষের উন্নয়ন করছে। আমাদের প্রার্থী একটাই, 294টা প্রার্থী আমাদের একটাই, সেটা হলো মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা ভোট করি, আমরা ভোট দিই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে। কে টাকা বিলি করলো, কে কাকে টাকা দিল, এরকম টিকিট পাওয়া যায় না আশা করি। আর এরকম মানুষ দেখে, এগুলো দেখে মানুষ ভোট দেবে না, উন্নয়ন দেখি ভোট দেয়। 2021 সালে মতিবুর রহমান বিজেপি থেকে টিকিট নিয়েছিল। এখন মানুষ, হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষ ভাবনা চিন্তা করবে, একজন দল বদলু। তখন ছিল 2021 সালে বিজেপিতে, এখন আবার 26-এ বলছে আমি টিকিট নিব তৃণমূল থেকে, কখনো বলছে কংগ্রেস থেকে। এরকম টিকিট পাওয়া যায় না, সব দলেরই একটা সাংগঠনিক আছে, সেই দল উপর। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, প্রশ্নের মুখে মতিবুর রহমানের নিজস্ব নীরবতা। বিজেপি থেকে তিনি রিজাইন করেছেন কিনা বা দল তাকে বহিষ্কার করেছে কিনা, এর সরাসরি প্রশ্নে তিনি কোনো উত্তর না দিয়ে বারবার একটু থামুন বলে এড়িয়ে যান। তিনি নিজে মুখ না খুললেও তার পাশে থাকা এক আত্মসহায়তা দলের সদস্য জানান, সময় হলে বলা হবে। উনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, তারপরে বিজেপিতে কি পদত্যাগ করেছেন বা ইস্তফা দিয়েছেন, কোনো এরকম সম্ভাবনা আছে? আর অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে তৃণমূলের সব মিলিয়েই মতিবুর রহমানের রাজনৈতিক গ্রহণযোগ্যতা ক্রমশ দুর্বল হচ্ছে। আদর্শ না সংগঠন, কোনো দিকেই স্পষ্ট অবস্থান না থাকলে শেষ পর্যন্ত তাকে জনতার আদালতেই পরীক্ষায় বসতে হবে, এমনটাই মত রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সামনেই বিধানসভা নির্বাচন, আর এবং তার আগেই দল বদল হচ্ছে, একাধিক নেতাকর্মীরা দল বদল করছে, এই নিয়ে কি বলবেন? না দেখো, দল বদল আমাদের দেশে এটা প্রথম থেকেই আছে, ঠিক আছে? কারণ হচ্ছে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি দল বদলুদের। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি যদি বলো যে দল বদলুর যদি ছবিটা বলো, তাহলে তুমি অদ্ভুতভাবে তোমার লাগবে। যে আমরা সম্প্রতি তো দেখছি, কয়েক বছর ধরে দেখছি। তবে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে জেলা যে প্রতিনিধি রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো। হ্যালো, হ্যাঁ বলো সানুই সাহেব, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। একদম, তোমাকে প্রথমে নতুন বছরের আগে শুভেচ্ছা জানিয়ে রাখি, তারপরে প্রশ্নে আসছি। যে তুমি একদম বছরের প্রথম দিকে যে প্রশ্ন আমার থাকলো সেটা হচ্ছে, কারা এরা এই যে তুমি যার কথা এখানে পাঠিয়েছো, তিনি এর আগে বিজেপির প্রার্থী ছিলেন, এবার তৃণমূলের প্রার্থী হওয়ার কি স্বপ্ন দেখছেন? কি আছে তথ্য তোমার কাছে, কি খবর আছে? একদমই বিপ্লব দা, তোমাকে প্রথমেই তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি তোমাকে জানিয়ে রাখছি যে মালদা জেলার যে রাজনীতিতে এখন সেই মতিবুর রহমানকে ঘিরে কিন্তু বিতর্ক ক্রমশ ঘনীভূত হচ্ছে। আর টিকিটের আশায় ডাল না দল বদলের গুঞ্জন ও প্রশ্নে নীরবতা, মতিউর রহমানকে ঘিরে যে রাজনৈতিক বিতর্ক তা কিন্তু একের পর এক কিন্তু বাড়ছে। আর ভোটের আগে কিন্তু তাকে বারবার দেখা যায় একের পর এক অনুদান দিতে, এবং বিভিন্ন কংগ্রেস থেকে সিপিএম থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তাকে দেখা যায়, সব কর্মসূচিতে দেখা যায়। এবং সব মিলিয়ে তার যে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু এখন প্রশ্ন তুলেছে বিরোধী থেকে শাসক দলের কর্মীরাও। আর যেটা বিজেপি নেতৃত্ব ক্রিশ্চিয়ান কেডিয়া বিজেপি নেতা, সেটা সে অভিযোগ করে সাফ জানিয়ে দিয়েছে যে বিধানসভা ভোটের পর মতিবুর রহমানের সঙ্গে বিজেপির কোনো আর সম্পর্ক নয় এখন পর্যন্ত। আর তার যে কটাক্ষর সুরে জানিয়েছে যে উনি পরিযায়ী শ্রমিকের মতো ভোটের আগে এলাকায় আসেন আর ভোট শেষ হলেই উধাও হয়ে যান। আরও যেটা অভিযোগ করছে যে নিজের স্বার্থ সিদ্ধির জন্যই বিজেপির টিকিট নিয়েছিলেন মতিবুর রহমান, আদর্শ বা সংগঠনের সঙ্গে এখন বর্তমানে তার কোনো সম্পর্ক নেই, এবং তিনি নিজের স্বার্থে বিভিন্ন দলে যাওয়ার চেষ্টা করছেন। আর দেখো, সম্প্রীতি কিন্তু মতিবুর রহমানকেই বারবার দেখা যাচ্ছে একাধিক জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এবং শাসক দলের তৃণমূলের কর্মীরাই এবার অভিযোগ করছে যে ভোটের আগে তাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় বিভিন্ন অসহায় মানুষকে দান করছে।
তবে নিজের স্বার্থ ছাড়া এইসব তিনি করেন না। তিনি দান করছেন, তিনি মানুষের কাজ করছেন, মানুষের সেবা করছেন, ভালো কথা, এতে তৃণমূলের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু তিনি এই দান দেখিয়ে, এইসব দেখিয়ে তৃণমূলে আসার চেষ্টা করছেন, এটা ঠিক না। যে তৃণমূলের নিজস্ব সংগঠন রয়েছে, নেতৃত্ব রয়েছে, তারা সব ঠিক করবেন। মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি যাকে চাইবেন তাকে প্রার্থী করবেন। আর দেখো ক্রমশ এই যে মতিবুর রহমানকে নিয়ে যে এখন বর্তমানে মালদা জেলার রাজনীতিতে ক্রমশ কিন্তু একটা ঘনীভূত হচ্ছে এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর কিন্তু শুরু হয়েছে। বিপ্লব দা, না শানু, তোমাকে আমার খুব তোমার কাছে আমার প্রশ্ন আছে, তোমার কাছে ছোট্ট করে বলি, মতিহুর কেন? তুমি যদি বলো, মালদা জেলায় তো আরও একটা দেখলাম সম্প্রতি, একদম গনি খানের পরিবারে ছিলেন কংগ্রেস, হয়ে গেলেন তৃণমূল, আবার কংগ্রেস, কি বলবে? একদমই মৌসুম বেঞ্জিন্নুর রাজ্যসভার সাংসদ এবং তাকে জেলা তৃণমূলের সভাপতিও করা হয়েছিল। একাধিক তৃণমূল নেতৃত্বর পদ থেকে তাকে পদ দেওয়া হয়েছিল। তারপরে দেখো হঠাৎই কিন্তু মৌসুম বেঞ্জিন্নুর আবার তিনি কংগ্রেসে ফিরে গেলেন এবং মৌসুম নূর কংগ্রেসে ফিরে যাওয়ার পরেই কিন্তু একটা তৃণমূলে প্রভাব পড়বে এমনটাও কিন্তু বিভিন্ন দল জানাচ্ছে। বিশেষ করে কংগ্রেস যেটা জানাচ্ছে যে মৌসুম নূর কংগ্রেসে আসার পর দলের আরো সংগঠন মজবুত হয়েছে এবং আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে আমরা বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করে হারাবো, এমনটাও কিন্তু জানাচ্ছে কংগ্রেস কর্মীরা। এই মুহূর্তে তুমি যদি বলো, তুমি যেভাবে মানে যেহেতু রাজনীতির খবরটা তোমার কাছে সবচেয়ে বেশি থাকে, মালদার এই মুহূর্তে কংগ্রেস, মালদা তো কংগ্রেসের পুরনো ঘাঁটি বলে এতদিন জানতো, বাংলা জানতো, কারণ গনি খান চৌধুরীর হাত ধরে বাংলা কংগ্রেসের একদম শক্ত ঘাঁটি, সেই জায়গায় দাঁড়িয়ে পালা বদল হয় গনি খান পরিবারের হাত ধরে। এবার আমাকে বলো তো, আপ টু ডেট আগামী বিধানসভা নির্বাচনে এইভাবে মালদার শক্তি কি হতে পারে, মানে তোমার অ্যাজাম্পশন? একদমই গনি খান চৌধুরী, তার যে অন্যান্য পরিবারের লোকেরা রয়েছে যারা কংগ্রেস নেতৃত্ব, বর্তমানে ঈশা খান চৌধুরী এবং আরো যারা নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু ভালো প্রভাব পড়েছিল এবং পঞ্চায়েত থেকে লোকসভা ভোট থেকে শুরু করে বিধানসভা ভোটে কিন্তু জিতেছিল। এবং 2021-এ বিধানসভা নির্বাচনে মৌসুম বেঞ্জিন্নুর যখন তৃণমূলে যোগদান করে, তারপরে কিন্তু আস্তে আস্তে কংগ্রেসের কিন্তু অস্তিত্ব কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, কংগ্রেসের প্রভাব কমে গিয়েছিল। তারপর মৌসুম বেঞ্জিন্নুর 2021 সালে তিনি প্রার্থী হতে পারেননি। তারপরে দেখো 2021-এ কিন্তু মালদা জেলায় তৃণমূলের ভালো প্রভাব পড়ে এবং তৃণমূল একাধিক যে সিট রয়েছে সেই সিটগুলো দখল করে বর্তমানে আবার 2026-এ বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগেই কিন্তু এবার মৌসুম বেঞ্জিন্নুর আবার কংগ্রেসে ফিরে আসলেন। তার কংগ্রেসে ফিরে আসার কারণে কিন্তু তৃণমূলে একটা প্রভাব পড়বে এবং বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে তারাও জানাচ্ছেন যে এবার কংগ্রেসের অস্তিত্ব থাকবে না মালদা জেলায়, কারণ বর্তমানে মালদা জেলায় বিজেপি 6টি দখলে এবং বাকি অন্যান্য সিটে দখলে রয়েছে তৃণমূল। এবার কংগ্রেসও আসতে পারে। অসংখ্য ধন্যবাদ তোমাকে শানু। একদম আমাদের আজকে প্রোগ্রাম একদম শেষ লগ্নে, একদম শেষ সময় প্রোগ্রামের, তাই আজকে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করার ছিল। আমরা মনে হয় আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।